বলে ভাই জীবনে কোনোদিন পকেটে একটা ব্লেড নিয়ে ঘুরিনি, আর আমরা রুম থেকে অস্ত্র উদ্ধার করেছি। তখন বুঝলাম যে সরকার এখন একটা টোটাল ক্র্যাকডাউনের দিকে তারা যাচ্ছে, তার উদ্দেশ্য খুব খারাপ। এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে একটু আত্মগোপনে গিয়ে কিন্তু ইয়ে শুরু করলাম, ভার্চুয়ালি সংবাদ সম্মেলন। আমাকে যেভাবে বলা হতো এবং যে কর্মসূচিগুলো দিত ছাত্ররা অথবা শিক্ষকরা, সেটাকে আমরা পূর্ণ সমর্থন দিত। এটা জানাতেন আমাকে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে প্রধান তারেক রহমান, ইন্ডিয়া থেকে জানাতেন সালাউদ্দিন সাহেব। মোটামুটি এই দুইজন যেগুলো জানাতেন ছাত্ররা দিচ্ছে কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, একটার পর মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিসের সামনে আমি তখন অ্যারেস্ট হয়ে গেছি, কিন্তু এটা পেয়েছে। এর মধ্যে 16ই জুলাই আবু সাইদের সেই যে মহিমান্বিত আত্মদান দেখলাম টেলিভিশনে, একটা বাসায় লুকিয়ে থেকে সেটা দেখছি, কি মহিমান্বিত আত্মদান। যাই হোক, এর মধ্যে আপনার সকল নেটওয়ার্ক যে অ্যাক্সেস গুলো ছিল বন্ধ করে দিল 8 তারিখে। ইয়ে মারা গেল 16 তারিখে, তাকে হত্যা করা হলো আবু সাইদ। তো এরপরে যে কর্মসূচি ছিল প্রত্যেকটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন জানানো হয়েছে, সংহতি জানানো হয়েছে, তীব্রভাবে জানানো হয়েছে। প্রত্যেকটা রেকর্ড স্মরণ আছে এবং আমাদের দলের যে সমস্ত ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যেকেই তারা রাস্তায় গিয়েছে। না হলে 142 জন ছাত্র দলের ছেলে মারা গেল। এই ঘটনাগুলো একটার পর একটা আছে। 19শে জুলাই প্রথম বিএনপি কর্মসূচি দিল যে প্রেস ক্লাবে এখন একটা সমাবেশ হবে। আমি 12টার মধ্যে প্রেস ক্লাবে ঢুকে গেলাম যে আমি আগে যদি যাই তাহলে আমার কথা শুনে অনেকে আসে। এটা ওরা গোয়েন্দা সংস্থা জানতে পেরে সাথে সাথে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে যায়। এই বিষয়ে আমি যাচ্ছি। তারপর তো গেলাম ইয়েতে, কারাগারে গেলাম, ডিবি অফিসে আছি। তখন আর কোন জাতীয় নেতৃবৃন্দের মধ্যে আর কেউ অ্যারেস্ট করিনি। রাত 3টার সময় দেখলাম নজরুল ইসলাম খান, একদিন পরে দেখছি আমির হোসেন মাহমুদ চৌধুরী, তারপরে আমাদের আরো অন্যান্য সেদিন চৌধুরী, আমিরুল হক, আমাদের ডাক্তার ডোনার, ডাক্তার রফি, মজদুর, মানে ঘটতে শুরু। আর আমরা রিমান্ড কাটি যাই আসি। আমরা শুধু মনে মনে বলি যে এক দফার আন্দোলন দিচ্ছেন, কোটা নিয়েই আমরা শুধু জেলখানা বেরোর থেকেই শুনছি, কোটা মেরে নিচ্ছে হাসিনা, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের রায় ভালো লাগছে যে কোটা থাকতেই হবে। এই দেখি খেলাধুলা চলছে নানা। যাই হোক, আমরা তখন মনে করলাম, আমি অ্যারেস্ট হওয়ার আগে আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছিলেন যে এই আন্দোলনটা এক দফার আন্দোলন নিতে হবে। তো তার সাথে সেই আলোচনা এগুলো চলছিল। তারপর দেখলাম আমি জেলখানা থেকে 1 তারিখ বা 31 তারিখে ডক্টর সলিমুল্লাহ খান একটা মিটিংয়ে বললেন যে এখন এক দফার আন্দোলন দিতে হবে। আমার যতটুকু মনে পড়ে, এরপরের দিনে দেখলাম যে ছাত্রদের এক দফার আন্দোলন কথা বলা হলো এবং এই বিষয়টা একটু সামান্য একটু উল্লেখ করতে হলো এই জন্য যে আজকে অনেকে এটা কৃতিত্ব দিতে চাচ্ছে, এক পেশে করতে চাচ্ছে। বিএনপির নাকি, আমি যেহেতু এই দলটি করি তার কোনো অবদান নেই। তো তাহলে এই যে ঘটনাগুলো আমি সংক্ষেপে জানালাম, এর মধ্যে আরো বিস্তৃত বিষয়গুলো আছে। তো তাহলে কারা সাধারণ ছাত্ররা নেমে এসেছে, এটি ছাত্র ছাত্রী, স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষকরা প্রত্যেকেই নামছে এবং ছাত্রদেরকে ধরছে, ঢাকা বিশ্বের ছাত্রকে ধরছে, ওদেরকে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে, শিক্ষকরা গিয়ে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। এইসব ঘটনাগুলো আমরা জেলখানা এগুলো সব আমরা অবলম্বন করছি, আমরা দেখছি। একটা পুরো টেলিভিশনে দেখা যেত না, ঝিরিঝিরি গিয়ে পাওয়া যেত, কিছু কিছু চ্যানেল পাওয়া যেত, আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দোলন এই প্রত্যেকটা তুঙ্গে, কিন্তু মৃত্যু যে এত হয়েছে, এত ভয়াবহ আত্মদান এইসব মাসুম বাচ্চাদের, এটা জেল থেকে বেরোনোর পর জানা যে প্রায় 1400-1500 মানে ছেলে মেয়েদেরকে এভাবে শেখাচ্ছে, কত ভয়ঙ্কর, আগ্রাসী, রক্ত পিপাসু হতে পারে একজন ফ্যাসিস্ট, আমরা তার নমুনা দেখলাম। তো সুতরাং সে শুনছি কেউ কেউ যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছে। কেন? এটা হলো আমাদের প্রশ্ন। কেন একক কৃতিত্ব নেওয়া? এই জুলাই তো আমাদের ধারাবাহিক আন্দোলনের
একটা পরিণতি, 17 বছরের আন্দোলনের পরিণতি, এবং এই জাতি যে কখনোই অন্যায় অবিচারকে দীর্ঘদিন ধারণ করে না সেটার পরিণতি। এই জাতি যে সবসময় যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা পর্যায়ে ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করে, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই।